হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কেমব্রিজ 17 এর প্যাসেজ 2 এর একটি কোশ্চেন সলভ করব এবং এগুলা সবাই মোটামুটি মোস্ট অফ দ্য স্টুডেন্ট আর আইএলটিএস ক্যান্ডিডেট facing lots of difficulties to solving these questions. It's information matching, then হচ্ছে statement and fill in the gaps. সো আমি বলবো এগুলা খুবই আমরা আজকে কিছু ম্যাজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করব, যেটা আপনার আইএলটিএস স্কোরকে ব্যান্ড 8 অর 7 প্লাসে অ্যাচিভ করতে খুব বুস্ট করবে। আপনি চিন্তাই করবেন না, ইটস এ ম্যাজিক্যাল ওয়ে। আজকে যেই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করবো ইটস এ ম্যাজিক্যাল ট্রিক। খুব ইজিলি ইউ ক্যান আর্ন, ইউ ক্যান অ্যাচিভ ইউর ডিজায়ার ব্যান্ড। সো আমাদের প্রথমে আমরা দেখলাম যে প্যাসেজটা কি সম্পর্কে। এখন আসেন আমরা ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, ইনফরমেশন ম্যাচিং যেভাবে আসুক, ফিল ইন দ্য গ্যাপস অর স্টেটমেন্ট। সবসময় মনে রাখবেন, স্টেটমেন্ট বের করা মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু ফাইন্ড আউট স্টেটমেন্ট। স্টেটমেন্ট বের করা সবচেয়ে ইজি একটা প্যাসেজ। আপনি একটা স্টেটমেন্ট যখন বের করতে যাবেন, ওই প্যাসেজের আশেপাশে ওই প্যাসেজ রিলেটেড যে ইনফরমেশন আছে আমরা ইনফরমেশন খুঁজে নিব, নিয়ে বের করে নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে চলেন শুরু করি। কোশ্চেনটা বলা আছে আমাদের 21-22 স্টেটমেন্ট, অর্থাৎ এখানে দুইটা আনসার হবে। Which two statements are made about roundable on sustainable palm oil? RSPO সম্পর্কে কোন দুইটা কথা বলা আছে, তৈরি করা হয়েছে, রাইটার বলছে এটা নিয়ে কথা। তো আমরা আমাদের এখান থেকে মজার যে কিওয়ার্ডটা নিব সেটা হচ্ছে RSPO। দেখবেন এই কথাটা প্যাসেজে হুবহু আছে, আমরা যেখানে পাবো ওখান থেকে টান দিয়ে নিয়ে নিব, আমাদের আনসার হয়ে যাবে। দেখেন, ফার্স্ট প্যারাতে নাই, সেকেন্ড প্যারাতে নাই, থার্ড প্যারাতে নাই, ফোর্থ প্যারাতে নাই, ফিফথ প্যারাতে নাই, সিক্স প্যারাতে নাই, সেভেন প্যারাতে আমাদের দেখেন এই প্যারাতে আমাদের RSPO এই কথাটা আছে, অর্থাৎ রাউন্ড টেবল অন সাস্টেনেবল পাম অয়েল। তো আমরা এই প্যারাটাই সম্পূর্ণ পড়বো, পড়ার পর আমরা স্টেটমেন্টগুলোর সাথে মিলাবো যে কোথায় কোথায় মিলে আছে। আসেন আমরা মিলাই। তা ইন্ডাস্ট্রি, তো শুরু করার আগে একটা কথা বলি, যেহেতু দুইটা স্টেটমেন্ট বলা আছে, একটা স্টেটমেন্ট পাবেন আপনি প্যারার প্রথম দিকে, আর একটা স্টেটমেন্ট পাবেন প্যারার শেষের দিকে। এই দুইটা স্টেটমেন্টকে ভাগ করে সে আনসারটা আপনাকে দিয়ে দিবে। দেখেন, দ্য ইন্ডাস্ট্রি ইজ নাও রেগুলেটেড বাই এ গ্রুপ। তাহলে রেগুলেট করা মানে রেগুলার করা, রেগুলার বেসিস চলা, অর্থাৎ চলে কি দ্বারা, একটা গ্রুপ দ্বারা। গ্রুপটার নাম কি? RSPO। কনসিস্ট অফ ফার্ম গ্রোয়ার্স, এটা কাদের দ্বারা গঠিত? ফার্ম গ্রোয়ার্স আর রিটেইলার্স, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড আদার ইন্টারেস্টেড পার্টিস। আচ্ছা, over the past decades or so, an agreement has gradually been reached regarding standards that producers of palm oil have to meet in order for their product to be regarded as official sustainable. Okay. The RSPU insists upon no virgin forest clearing, transparency, and regular assessment of carbon stocks. আচ্ছা, অ্যামাং আদার ক্যারিয়ার্স। দেখেন, এখানে বলা হয়েছে তাদের ইনসিস্ট করা হয় একটা রেগুলার অ্যাসেসমেন্টের জন্য, একটা রেগুলার অ্যাসেসমেন্ট জমা দেওয়ার জন্য, করার জন্য করা হয়, যাতে তারা অন্যান্য যে কতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা ইনসিস্ট আপন নো ভার্জিন ফরেস্ট ক্লিয়ারিং, ট্রান্সপারেন্সি অ্যান্ড রেগুলার অ্যাসেসমেন্ট অ্যামাং আদার ক্রাইটেরিয়া, অর্থাৎ যতগুলো ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আচ্ছা, only once these requirements are fully satisfied is the well allowed to be sold as a certified sustainable palm oil. তাহলে তারা যারা সার্টিফাইড তাদের কাছে এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল স্যাটিসফাইড করে। আচ্ছা, অনলি ওয়ান। রিসেন্ট ফিগার শো দ্যাট, রিসেন্ট যে স্টেটমেন্ট এটা শো করছে যে RSPU নাও সার্টিফাইড গুড 20 মিলিয়ন টনস অফ পাম অয়েল অ্যানুয়ালি।
is huge and equivalent to roughly 21% of world's total palm oil production. তো এই জায়গার যে কথাবার্তা বলা আছে, এই বিষয়গুলো আমরা বুঝলাম, পড়লাম। এখানে বলা হচ্ছে যে এইটা কিছু গ্রোয়ার, রিটেলার এবং প্রোডাক্ট দ্বারা কিছু পার্টি যারা ইন্টারেস্ট তাদের দ্বারা গঠিত হয়েছে। তারপরে বলা হয়েছে ওভার দ্য ফার্স্ট ডিকেড, অর্থাৎ 10 বছরের ব্যবধানে থেকে ওরা সো এগ্রিমেন্ট ওয়াজ গ্রাজুয়ালি বিন রিচড, আস্তে আস্তে বাড়তেছে। And product palm oil have to meet in order to their product and regarded official sustainable, তারা অফিসিয়াল সাস্টেনেবিলিটির কথা বলতেছে এবং তারা যতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে কার্বন স্টকটা নিয়ে তারা সবচেয়ে বেশি কনসার্ন। আচ্ছা, এবং ফার্ম অয়েলের সার্টিফিকেট যারা তাদেরকে ফুললি স্যাটিসফাইড ইজ দ্য অয়েল অ্যালাউড টু বি সোল্ড সার্টিফিকেট, তারা সার্টিফিকেট দিতেছে যারা এই ক্রাইটেরিয়াগুলো সবগুলো মানতেছে এবং ফুললি স্যাটিসফাইড যখন হচ্ছে এবং ওয়ার্ল্ডের হচ্ছে। আচ্ছা আসেন, ইটস মেম্বার হ্যাজ গ্রোন স্টেডি ওভার, না স্টেডিলি মানে খুব দ্রুততার সাথে লাস্ট ডেকেড ধরে বাড়তেছে, এই কথাটা বলা হয়েছে রেপিড মানে গ্রাজুয়ালি বাড়তেছে আস্তে আস্তে, তাহলে এটা হবে না। It demands that certified producers have be open and honest about their practice. It's true. কারণ কি বলছে, যাদের সার্টিফিকেট দেয় যারা তাদের ক্রাইটেরিয়া গুলো মানে, তাহলে তাদের ক্রাইটেরিয়া মানে কারা, যারা ওপেন এবং অনেস্ট অফ দেয়ার প্র্যাকটিস, অর্থাৎ তাদের কাজকর্মে ওপেন, মানে যেই নিয়মগুলো দেওয়া আছে এগুলো সবাই মানে, তারাকে তারা সার্টিফিকেট দেয়। তাহলে আমরা বলতে পারি ইটস দ্য বি ইজ দ্য আনসার। একটা স্টেটমেন্ট পাইলাম। তারপর আসেন, ইট লুক সেভারাল ইয়ার্স টু এস্টাবলিশড ইটস সেট অফ ক্রাইটেরিয়া ফর সাস্টেনেবল ফার্ম অয়েল সার্টিফিকেশন। সাস্টেনেবল সার্টিফিকেশনের জন্য এটা সেভারাল কিছু ইয়ার তারা সময় নেয়। আচ্ছা, ইটস রেগুলেশন রিগার্ডিং সাস্টেনেবিলিটি স্ট্যাক গভর্নিং কথা বলে না, ইটস ফর্ম রিকোয়েস্ট টু এনভায়রনমেন্ট কনসার্ন লোজ অফ ভার্জিন ফরেস্ট, এনভায়রনমেন্ট কনসার্ন এসব কিছু বলে না। সো আমরা বলতে পারি যে বি ইজ দ্য অ্যানাদার আনসার। ওকে, তো আমরা এই দুটো জিনিস এখানে পাইলাম। আমরা এট দ্য সেম টাইম আমরা কি করব, আমরা এই জিনিসটা দেখব যে আরএসপিও, দেখেন এখানে এই কথাটাও আছে, তাহলে এই প্যারা থেকে আমার এই কোশ্চেনটা আসছে। যদি এভাবে কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো থাকে, অর্থাৎ কমপ্লিট করতে বলে লাইক ফিল ইন দ্য গ্যাপ, আপনার মাথায় রাখতে হবে এটা একটা এক এক প্যারা থেকে আসছে। যেহেতু আমরা জি প্যারাতে এই কথাটা পড়ছি, পড়ে জি প্যারার জিনিসটা থিঙ্ক করবেন, এখানে সবচেয়ে বেশি হচ্ছে আপনাকে মেমোরাইজ করা, থিঙ্কিং করা, গেস করা, কি সম্পর্কে বলা হয়েছে এটা সামারায় নিজে নিজে মাথার মধ্যে নিয়ে আসা। তো আমরা এটা সামারিটা নিজে নিজে মাথার মধ্যে নিয়ে আসছি। আচ্ছা, তো এখন দেখেন সামারি এটার জন্য প্রয়োজন নেই, আমরা ইনফরমেশন ম্যাচিং এ যে তখন এটা অ্যাপ্লাই করব। এই জায়গাটা এখন দেখি, এজ ওয়ান অফ ইটস ক্রাইটেরিয়া। আচ্ছা, ফর দ্য সার্টিফিকেশন অফ সাস্টেনেবল ফার্ম অয়েল, the RSPU insists the growers check dash on a routine basis। আচ্ছা, তাহলে ওয়ান অফ ইটস ক্রাইটেরিয়া, অর্থাৎ ইহার যতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা ক্রাইটেরিয়ার কথা বলা আছে। দেখেন তো আমরা এটা পাইছিলাম কিনা, এই যে ট্রান্সপারেন্সি অ্যান্ড রেগুলার অ্যাসেসমেন্ট। রেগুলার মানে হচ্ছে রেগুলার অ্যাসেসমেন্ট অফ কার্বন স্টক অ্যামাং অফ আদার ক্রাইটেরিয়া, অর্থাৎ ওয়ান একটা ক্রাইটেরিয়া হচ্ছে কার্বন স্টক করার কথা, তারা কি করতেছে, আরএসপিও ইনসিস্ট করতেছে। দেখেন এটা এটার সাথে যায়, এটার সাথে যায়, রুটিন বেসিস অর্থাৎ রেগুলার অ্যাসেসমেন্ট। ওকে, তারপরে আসেন, এই কথাটা তো আমরা পড়ছি, এখানে আমাদের বলা আছে যে একটা আরএসপিও গঠিত হয়েছে কিছু সাপোর্টার, গ্রোয়ার, প্রোডাক্ট অনুযায়ী দ্বারা, কিন্তু তারা কি করবে, একটা নির্দিষ্ট শর্ত মানবে, শর্ত মানার পর এবং যারা এই শর্তগুলো মানে তাদেরকে শুধু সার্টিফাইড করা হয় এবং বর্তমানে এত মিলিয়ন টন হচ্ছে এবং রাফলি প্রোডাকশনের 21% হচ্ছে। ওকে, এই কথাটা এখানে আসে যে এক্সাম্পল অফ লার্জ পটেনশিয়াল এনভায়রনমেন্ট অ্যাডভান্টেজ, না এরকম কোনো এনভায়রনমেন্ট অ্যাডভান্টেজের কথা বলে নাই। অর্গানাইজেশন একটা, ডেসক্রাইব অ্যান অর্গানাইজেশন, যে একটা অর্গানাইজেশন which control the environmental impact of the oil, impact of the oil production। আচ্ছা, দেখেন তো এটা কোনো একটা অর্গানাইজ কিনা। দেখেন একটা অর্গানাইজেশন করছে যেটা কন্ট্রোল করে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ ফার্ম অয়েল প্রোডাকশন। তাইলে দেখেন তো এখানে একটা অর্গানাইজেশনের কথা বলা আছে, দ্য রেগুলেট দ্য গ্রুপ, এই যে গ্রুপ মানেই তো অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটা কি করে,
কন্ট্রোল করে, যে এই যে তারা কন্ট্রোল করে, সার্টিফিকেট দেয়, উৎপাদন করবে, এই সবগুলো এনভায়রনমেন্টাল অর্থাৎ ফার্ম অয়েল প্রোডাকশনটা তারা কি করতেছে, কন্ট্রোল করতেছে। সো আমরা বলতে পারি ইটস এ জি। ওকে, দেন আসেন আরেকটা জায়গায় যাব। আমাদের এই কোশ্চেন সলভ হয়েছে, এখানে এটা সলভ হয়েছে, এখান থেকে এটা সলভ হয়েছে। ওকে, এখন যদি আমরা ইনফরমেশন ম্যাচিং এর দিকে তাকাই, ইনফরমেশন ম্যাচিং এর দিকে যদি আমরা তাকাই, আমরা চাইলে ইনফরমেশন ম্যাচিংটাও আগে করতে পারি। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলা হয়েছে এক্সাম্পল অফ রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্ট, এক্সাম্পল অফ রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্ট। আচ্ছা, তাহলে রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্ট অ্যাডভান্টেজ অর্থাৎ অনেকগুলো জিনিস থাকবে, একটা দুটা না, মানে মোর দেন 2-3 জিনিস থাকবে, কিছু জিনিস যেটার কিছু পটেনশিয়াল অর্থাৎ ভ্যালুয়েবল অ্যাডভান্টেজ পাবে ফার্ম অয়েল ট্রি কাল্টিভেশন, ফার্ম অয়েল ট্রি উৎপাদনের মাধ্যমে। একটা এক্সাম্পল বলা হবে, তাহলে কোন প্যারাতে এক্সাম্পলের কথা বলা আছে যে ফার্ম অয়েল করলে ভালো হবে, এরকম কথা কোথায় বলা আছে? আচ্ছা, আমরা এইচ নাম্বারটা দেখি, এখানে কোনো ফার্ম অয়েল বা কাল্টিভেশনের কথা বলা আছে না, এখানে বায়োডাইভার্সিটি এসব কথা আছে, এটা নাই, জি তো আমরা পাই নাই। আমরা এফটা একটু দেখি, এফ এ বলা আছে, এফটা অনেক বড় প্যারা, আপনি চাইলে এটা স্কিপ করে ছোট প্যারাতে যেতে পারেন। আচ্ছা, যেহেতু আমরা এটা দেখছি, আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এই লাইনটাকে লাগাবো, যে এখানে একটা এক্সাম্পলের কথা বলবে। এরপরে আসেন এক্সাম্পল উইথ ওয়াইড স্প্রেড গ্লোবাল ইউজ, গ্লোবাল একটা ইউজ করব, যেটা গ্লোবাল ইউজ হয় যে ফার্ম অয়েলের, এই জিনিসটা বলবে, গ্লোবাল ইউজ আছে, সারা বৈশ্বিক একটা ব্যবহার। রেফারেন্সে পার্টিকুলার স্পেস, একটা নির্দিষ্ট একটা স্পেস, সিঙ্গেল পার্টিকুলার, হ্যাঁ, স্পেশালি একটা স্পেসের কথা বলবে যেটা ইকোসিস্টেমের উপর প্রভাব রাখবে, প্রভাব রাখবে। এখানে একটা যেমন ফিগার, ফিগার বলা হয়েছে, ফিগার মানে কি করা, অর্থাৎ ফিগার আউট করা, এরকম ধরো ফিগার মানে হচ্ছে কোনো ডাটার অ্যানালাইসিস বা কোনো সময়ের অ্যানালাইসিস বা কোনো একটা সামের অ্যানালাইসিস, হ্যাঁ, যে রেপিড এক্সপেনশন খুব তাড়াতাড়ি বাড়ায় অয়েল ইন্ডাস্ট্রিতে, বাড়তেছে, রেপিডলি বাড়তেছে অয়েল ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, তাহলে এখানে একটা ফিগারের কথা বলা আছে 18 নাম্বার। এরপর আসেন এই ইকোনমি জাস্টিফিকেশন ফর নট অপোজিং দ্য ফার্ম অয়েল ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইকোনমিক কিছু তদন্ত করা হয়েছে, অর্থাৎ ইকোনমিক বেনিফিট পাবে এখানে, যেটা এটার অপোজিট না, তাহলে এটার অপোজিট না মানে ইকোনমিক্যাল বেনিফিট পাবে, নট অপোজিং, অপোজিং করবে না ফার্ম অয়েলকে, এই কিওয়ার্ডটাও আপনি দাগে রাখেন। তারপরে আসেন এক্সাম্পল অফ ক্রিয়েচার ব্যাডলি এফেক্টেড, অর্থাৎ কিছু ক্রিয়েচার সৃষ্টির উপর ব্যাডলি এফেক্টেড পড়বে, এফেক্ট মানে খারাপভাবে প্রভাবিত করা, তাহলে কোন ক্রিয়েচার উপর খারাপভাবে প্রভাবিত পড়বে, যেটা বাই দ্য ইস্টাবলিশমেন্ট ফার্ম অয়েল, ফার্ম অয়েল যদি প্লান্টেশন হয়, এই ফার্ম অয়েল গঠিত হইলে, প্লান্টেশন হইলে কিছু প্রাণীর উপর খারাপ প্রভাব পড়বে, এই কথাটা বলা আছে। আচ্ছা, এখন দেখেন আমি প্রথমে নিব ফিগার, যেহেতু যে কোনো সংখ্যা নাম্বার আমরা খুব ইজিলি মানে প্যাসেজের মধ্যে আইডেন্টিফাই করতে পারি স্কিপিং এর মাধ্যমে। তো আমরা 18 নাম্বারটা দেখি, দেখো কোথাও কোনো ফিগারের কথা বলা আছে, দেখেন এই প্যারাতে কোনো ফিগার নাই, এটা তো নাই, এখানে এই প্যারাতে কোনো সংখ্যা টংখ্যা ফিগার টিগার নাই, এই প্যারাতে দেখেন এই প্যারাতেও নাই, এই প্যারাতেও নাই, এই প্যারাতেও নাই, এরপরে দেখেন এই প্যারাতে, এই প্যারাতেও নাই, এরপরে বিতে আসেন, এই যে দেখেন এখানে ফিগারের অভাব নাই, এতে তো নাই, বিতে দেখেন ফিগারের অভাব নাই, এখানে একটা ফিগার সালের কথা বলা আছে, এত মিলিয়ন হেক্টরের কথা বলা আছে, ওই যে লটস অফ ফিগার, ফিগারের কোনো অভাব নাই। তো আমি যেহেতু বলা হয়েছে এটা একটা ফিগারের কথা বলা হয়েছে, যে একটা ফিগার ইলাস্ট্রেট করা হয়েছে, যেহেতু এই করা হয়েছে, আমি চোখ খেটে বলতে পারি এটা আনসার হবে। তারপর আমরা দেখেন এটা একটু পড়ি, পড়লে আমরা আরো ক্লিয়ার হব যে বিষয়টা আসলে আমাদের কথা মতো যায় কিনা, কথার সাথে যায় কিনা। বলছে যে ফিগার ইলাস্ট্রেশন করবে অর্থাৎ প্রকাশ করবে, যেটা দিয়ে রেপিড এক্সপেনশন অফ ফার্ম অয়েল ইন্ডাস্ট্রি। আচ্ছা, আসে, many farmers have seized the opportunity to maximize the planting of oil palm trees. আচ্ছা, বিটুইন এত 1990 থেকে 2012, অর্থাৎ এখানে একটা লং সময়, হ্যাঁ, দ্য গ্লোবাল লিড এরিয়া ডেভোটেড টু গ্রোয়িং অয়েল ফার্ম ট্রিজ গ্রিউ 6 to 7 মিলিয়ন হেক্টর, দেখছেন কি পরিমাণ গ্রো করছে। ওকে, নাও অ্যাকাউন্টিং ফর অ্যারাউন্ড 10% অফ টোটাল ক্রপ ইন এন্টায়ার ওয়ার্ল্ড, এখন এটা 10% দিতেছে, তাহলে খুব রিপিডলি তাড়াতাড়ি বাড়ছে। পরে মেরি 2 মিলিয়ন টনস অফ পাম অয়েল বিং প্রডিউসড অ্যানুয়ালি গ্লোবাল 50 years ago,
যেখানে 50 বছর আগে শুধু 2 মিলিয়ন হইতো, সেখানে আজকে এতর আগায় 17 মিলিয়ন যে টাচ করে। তাহলে এই কথাটা দ্বারা দেন নাও ইজ 60 মিলিয়ন টন। এই কথাটাই আপনাকে প্রমাণ করে দেয় এটা রেপিডলি বাড়তেছে, এক্সপেনশন হতেছে। সো আনসার ইজ দ্য বি। আনসার ইজ দ্য, দিস ইজ দ্য আনসার। ইটস আনসার ইজ, সরি, is it this one? This is the answer. Answer is B. ঠিক আছে, তারপরে আসেন 19 নাম্বার বলা হয়েছে একটা ইকোনমিক্যাল। আচ্ছা, আমরা 19-এ না যে ছোট একটা প্যারাতে যাই। ছোট প্যারা, আচ্ছা আমরা তো জানি না কোনটা কোন প্যারাতে আছে। আমরা দেখেন এটা পাইলাম। এরপরে আসেন এই প্যারাতে বি, যেহেতু আমরা পড়ছি বি এর সাথে আমরা এট দ্য সেম টাইম একটা কাজ করব। সেটা হলো যে বি এর সাথে আমাদের এই শূন্যস্থান যেগুলো আসছিল স্যান্ডেল কম্বিনেশন কোথাও কোনো মিল আছে কিনা। এনিমেল না, এনিমেলের কথা কয় নাই। এদিকে এটা ওনার এই যে দেখেন এখানে আর একটা আছে এলওয়ার্ড অ্যান্ড হিজ, এই নামটা দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, তো এই প্যারাটাও আমরা মাথায় রাখলাম। এলওয়ার্ড, এটা হচ্ছে অ্যান্ড হিজ টিচার্সরা কিছু একটা করছে এখানে, এটা নিব, ঠিক আছে। এখন আমরা আবার একটু সামারি কম্বিনেশনগুলো একটু দেখি। সেটা হলো যে এটা পাইলাম। আসেন 18 করলাম, তারপরে যদি 17 দেখি, রেফারেন্স টু এ পার্টিকুলার স্পেসেস। একটা বলা হয়েছে একটা নির্দিষ্ট স্পেস কথা বা তার নির্দিষ্ট প্রজাতির কথা বলবে, হুইচ কুড বেনিফিট দ্য ইকোসিস্টেম, যেটা ইকোসিস্টেমে বেনিফিট করতে পারে। অয়েল ইন্ডাস্ট্রি, প্লান্টেশন হওয়ার কারণে একটা স্পেস আসবে যেটা আমার ইকোসিস্টেমের মধ্যে ভালো একটা প্রভাব ফেলবে, এই কথাটা বলা আছে। আচ্ছা, আর আমরা ওখানে দিচ্ছি দেখেন লাস্ট বেড়াতে ইলো রোডের কথা বলা আছে, এই যে ইলো রোড। ওকে, আচ্ছা, তো আমরা ধরেন লাস্ট পেপার আমরা যদি ইনফরমেশনটা পড়ছি, একটা প্রাণীর কথা বলবে যেটা ইকোসিস্টেমে ভালো করবে। আমরা দেখেন বলছে দেয়ার ইজ ইভেন হোপ দ্যাট ওয়াইল্ড প্ল্যান্টেশন মাইট নট নিড টু বি just steer monoculture or green desert as a Elord described them. New researchers at Elord's lab hit at one plant which might make all the difference. The bird's nest farm grows on trees in a epiphytic fashions. আচ্ছা, তারপর বলছে and is native to many tropical regions, whereas a keystone species is perform a vital ecological role. যে ভাইটাল ইকোলজিক্যাল রোল মানে কি বললো, দেখেন এখানে একটা প্রাণীর কথা বলছে বার্ডস নেস্ট ফার্ন, এই যে এই পাখিটা নিডাস পাখি যেটা গ্রো করে, এবং ইটস নেটিভ টু মেনি ট্রপিক্যাল রিজন, এবং কিস্টোন স্পেস দেখেন মেজর স্পেস হিসেবে কাজ করে, সেটা হচ্ছে ইকোলজিক্যাল রোল রাখে। আচ্ছা, আর একটা কথা এখানে আসছে, ইলড Elliot believes that introduce the bird's nest plant into wild industry plantation could potentially allow these areas to recover their biodiversity, providing home for all manner of species, from fungi and bacteria. So, it in invertebrates such as insect, apians and pithics, and even mammals. আচ্ছা, তো এখানে দেখেন একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে এটা ইকোলজিক্যাল রোল রাখে একটা কি স্টোন স্পেস, অর্থাৎ কি স্টোন স্পেস কোনটা, একটা পার্টিকুলার স্পেস বার্ডস নেস্ট পাখি, যেমন এই পাখিটার কথা বলা হয়েছে নিদাস। ওকে, তাহলে দেখেন তো এটা এটার সাথে মিলে কিনা। যে পার্টিকুলার স্পেসের কথা বলা হয়েছে যেটা ইকোলজি ফর্মে যায়, আমরা এটা ধরে পেয়ে গেছি। এটা আমরা বেসিক্যালি খুঁজতে গেছিলাম, বেসিক্যালি সরি বেসিক্যালি খুঁজতে গেছিলাম আমরা এই কোশ্চেনটা, যে ইনোড এন্ড হিজ রিসার্চ আর লুকিং ইনটু ওয়েদার দ্য বার্ডস নেস্ট ফ্রম কোড রিস্টোর ড্যাশ, তাহলে তারা একটা কিছু একটা রিস্টোর ড্যাশ ইন এরিয়াস ওয়ার ফার্ম অয়েল ট্রিস আর গ্রোন। আচ্ছা, তো দেখেন আমরা এই কোশ্চেনটার এখানে আমরা একটা আনসার পাইছি। Elliot believes that in reintroduce that bird's nest farm into well plantation could potentially allow this area to recover their biodiversity. Restore mean recover, তাহলে এটা কি রিকভার করে, তাদের বায়োস্ফিয়ার যে প্রো, তাহলে বায়োডাইভার্সিটি, দিস ইজ দ্য আনসার।
তারপরে দেখেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমরা দুইটা কোশ্চেন আনসার পেয়ে গেলাম। আমরা বলছি যে এগুলা প্যারাগ্রাফ ওয়াইজ আলাদা আলাদা থাকবে। তারপরে আসেন, তাহলে আমরা এটা সলভ করলাম, এটা সলভ করলাম, এটা সলভ করলাম। তারপরে ছোট্ট একটা প্যারাগ্রাফ নেই আমরা। ওয়ান রেসপন্স টু দ্য বয়কট, ওয়ান রেসপন্স একটা রেসপন্স করা হয়েছে টু দ্য বয়কট মুভমেন্ট হ্যাজ বিন দ্য আর্গুমেন্ট অফ ভাইটাল রোল ফর ফার্ম অয়েল প্লে ইন লিফটিং মেনি মিলিয়ন্স অফ পিপল ইন ডেভেলপিং ওয়ার্ল্ড আউট অফ দ্য প্রপার্টি। এইটা দেখেন, এই কথাটা কি বলছে, খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখানে বলা হয়েছে একটা রিজন করছে এই মুভমেন্টটাকে বয়কট করার জন্য, তাহলে এর আগের প্যারাতে একটা মুভমেন্টের কথা বলা আছে। তারা একটা ভাইটাল আর্গুমেন্ট আসছে, ফার্ম ওয়েলস প্লে লিফটিং মেনি অফ পিপলস, মেনি ইন ফার্ম ওয়েলস প্লে, ফার্ম ওয়েলস যে একটা রোল জারি মানে যে একটা ভূমিকা রাখছে, ভূমিকাটা কি রাখছে, লিফটিং মেনি মিলিয়ন্স অফ পিপল ইন ডেভেলপিং মেনি অফ ওয়ার্ল্ড, বা ডেভেলপিং ওয়ার্ল্ডের অনেক মানুষের যেই পোভার্টি লাইনে ছিল, আউট অফ পোভার্টি লাইনে আসার জন্য একটা ভালো ভূমিকা রাখছে। ইজ ইট ডিজারেবল টু হ্যাভ ফার্ম ওয়েলস বয়কট and replace eliminate from the global supply chain, and given how many low income people in developing countries depend on it for their livelihood, এটাকে প্রশ্ন করা হয়েছে এটা কি করে রিজার্ভ করে এটা বয়কট করার জন্য, এত কিছুর পরও যারা লো ইনকাম ফ্যামিলি, লো ইনকাম কান্ট্রিগুলোকে ডেভেলপ করছে তারা ডিপেন্ড করতেছে এটার উপর। হাউ বেস্ট স্টার্ট utilitarian balance between this complaint factor has become a serious bone of contention। তাহলে এই কথাটা এখানে বলা আছে কি, এই প্যারাগ্রাফের সামারি হচ্ছে যে যে এই বয়কটটা, এই মুভমেন্টটাকে আমরা বয়কট করতেছি একটা রেসপন্স, সেটা হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রির যত গরিব মানুষরা ছিল তাদের সবার ভাগ্যের পরিবর্তনটা করছে এই ফার্ম অয়েল। তাইলে এটা কি বয়কট করা যায়, এটাকে রিপ্লেস করা বা এলিমিনেট করা গ্লোবাল সাপ্লাই চেইন, তারা লো ইনকাম ফ্যামিলির কথা কি ভাববে না, তারা তাদের জীবিকার কথা কি ভাববে না, এই জিনিসটাই কথাটা আসছে। আমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখব। আচ্ছা আসেন আমরা লাস্টের দিকে এক্সাম্পল অফ কিয়েচার, এখানে কোনো কিয়েচারের কথা বলা নাই। অ্যান ইকোনমিক জাস্টিফিকেশন ফর নট অপোজিং দ্য ফার্ম অয়েল ইন্ডাস্ট্রি। দেখেন ইকোনমিক জাস্টিফিকেশন, এই যে লো ইনকামের কথা বলা হয়েছে, ইকোনমিক্যাল কথা এটা, যেটা জাস্টিফিকেশন করছে অর্থাৎ তাদেরকে যাচাই বাছাই করছে যে অয়েল ইন্ডাস্ট্রি চলা যায়, এটা আমরা বয়কট করতে পারতেছি না, নট অপোজিং অর্থাৎ অপোজিটে যায় নাই। সো আমরা বলতে পারি ইটস দ্য আনসার। তারপরে আসেন আমরা এই দুইটা প্যারা শেষ করলাম। এখানে আমাদের এই দুইটা আমাদের আরো দুইটা কোশ্চেন আছে, এরকম কোনো কথা ছিল কিনা, হ্যাবিটেট লস না এরকম কোনো কথা ছিল, ম্যানুফ্যাকচারিং হয় নাই, ওয়ান অ্যাডভান্টেজ এর কথা বলে নাই। আচ্ছা তারপরে আসেন আমাদের এখানে এফটা বাকি রয়েছে, যদিও একটু বড়, আমরা এটা একবার দেখে নিই। সেটা হচ্ছে ইভেন দ্য ডিফরেস্টেশন আর্গুমেন্ট ইজ নট অ্যান স্ট্রেট ফরওয়ার্ড অ্যাজ ইট সিমস। আচ্ছা, while farm plantations produce at least 4 and potential up to 10 times more oil per hectare than soybeans, sunflower, and other competing oils. কথাটা বুঝছেন, এই যে সয়াবিন প্লান্টেশনটা এটা প্রডিউস করা যায় অ্যাটলিস্ট 4 বার, এবং তারা কি করে আপ টু 10 টাইমস অর্থাৎ 10 বারের 10 গুণেরও বেশি কি দেয়, 10 টাইমস মোর অয়েল দেয়, তেল দেয় পার হেক্টরে, 10 গুণেরও বেশি তেল দেয় প্রতি হেক্টরে অন্যান্য তেলের তুলনায়। আচ্ছা, দ্যাট ইমেন্সলি হাই, দ্যাট ইমেন্সলি মিনস হিউজলি হাই ওয়াইল্ড, খুবই উচ্চ ফলনশীল, উইচ ইজ প্রিডোমিনেন্টলি অর্থাৎ আগে থেকে ডোমিনেট করতেছে, হোয়াট মেক্স ইট সো প্রফিটেবল, যেটা খুব প্রফিটেবল, ইজ পটেন্সিয়ালি অলসো অ্যান ইকোলজিক্যাল বেনিফিট, এটার একটা কি আছে, ইকোলজিক্যাল বেনিফিট আছে, ইকোলজিক্যাল বেনিফিট আছে। If 10 times more palm oil can be produced from a patch of land than any competing oil, then 10 times more land would need to be cleared in order to produce the same volume of oil from that competitor। অর্থাৎ আমরা যদি একবার এটাকে চাষ করে 10 গুণের চেয়ে তেল নিতে পারি, তাহলে অন্যান্য করলে আমাকে 10 বারই করতে হইতো, তাহলে জমির উপর খারাপ একটা প্রভাব আসতো, যেটা একটা ইকোলজিক্যাল ইম্প্যাক্ট আসতো। এই জন্যই বলছে ইজ পটেনশিয়াল সো অ্যান্ড ইকোলজিক্যাল বেনিফিট, এখানে একটা ইকোলজিক্যাল বেনিফিট থাকবে অর্থাৎ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকবে। আচ্ছা এই প্যারাটা পরে আমরা দেখি আনসার পাই কিনা।
An example of a range of potential environmental advantage of palm oil trees cultivation. দেখেন তো, রেঞ্জ অফ পটেনশিয়াল অ্যাডভান্টেজ, অর্থাৎ অ্যাডভান্টেজ আছে, এই কথাটা আমরা পাইছি। আচ্ছা, আমরা এই রেঞ্জ অফ পটেনশিয়াল মানে আরো যে আছে, আরো কিছু আছে, এই জিনিসটা পাই নাই। একটা জিনিস পাইছি যে হয়। আচ্ছা, আরেকটু বলি। অ্যাজ ফর দ্য কোশ্চেন অফ কার্বন ইমিশনস, আমরা যদি কার্বন ইমিশনের কথা আসি, তা ইস্যু রিয়েলি ডিপেন্ড অন দ্য ফার্ম অয়েল ট্রিজ আর রিপ্লেসিং। এই যে দেখেন, একের অধিক সমস্যা পেয়ে গেছি, কার্বনের সমস্যাটাও সে সমাধান করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে, তারপরে আসেন, আমরা এদিকে শেষ করলাম ডি। আচ্ছা, ডি নাম্বার বলা হয়েছে ফার্ম অয়েল ইজ শিওরলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থ্রেট টু গ্লোবাল বায়োডাইভার্সিটি। দেখেন, এখানে ফুড আর কোয়ান্টিটির একটা কথা বলা হয়েছে যে ফার্ম অয়েল ইজ শিওরলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থ্রেট টু গ্লোবাল বায়োডাইভার্সিটি, ডিক্লেয়ার ডক্টর ওল্ড, আচ্ছা এলোড, অফ দ্য ইউনিভার্সিটি অফ ইংল্যান্ড। আচ্ছা, সরি, ফার্ম অয়েল ইজ রিপ্লেসিং রেইন ফরেস্ট। আচ্ছা, রেইন ফরেস্ট রিপ্লেস করতে হবে। রিপ্লেসিং ইজ হোয়ার অল দ্য স্পেসেস আর, রিপ্লেস করবে যেখানে সকল স্পেসেস আছে। দ্যাটস এ প্রবলেম। দিস হ্যাজ লিড টু সাম রেডিক্যাল কোশ্চেন্স অ্যামং এনভায়রনমেন্টালিস্ট। বলা হয়েছে এইটার মধ্যে কিছু রেডিক্যাল কোশ্চেন আছে যারা এনভায়রনমেন্টালিস্ট আছে, such as whether consumer should try to boycott palm oil entirely। তাহলে ওয়েদারের একটা ইস্যু আছে এখানে। আচ্ছা, যেমন মিনহুয়াইল ভবানী শঙ্কর প্রফেসর এট লন্ডনস, আচ্ছা, ভবানী শঙ্কর লন্ডন আফ্রিকান স্টাডি ইজি টু সে দ্যাট ফার্ম অয়েল ইজ দ্য এনিমি অ্যান্ড উই শুড এগেনস্ট ইট। আচ্ছা, ইট মেক ফর মোর ড্রামাটিক হিস্ট্রি, ইটস ভেরি ইন্টারেস্টিং, বাট গিভেন দ্য কমপ্লেক্সিটি অফ আর্গুমেন্ট আই থিঙ্ক এ মাচ মোর নান্স স্টোরিজ ইজ ক্লোজার টু দ্য। আচ্ছা, এরকম কোনো কথা বলা আছে কিনা যে ক্ষতিকর কোনো দিক অর্গানাইজেশন, এটা তো এটা দেখেন ওয়ারিজম গ্লোবাল, এরকম কোনো কথা বলে নাই। আমাদের প্যারা আছে একটা, আর একটা আরেকটা বলা হচ্ছে ক্রিয়েচার ব্যাডলি, এখানে কোনো ক্রিয়েচারের কথা বলে না যে যেটা ব্যাডলি ইম্প্যাক্ট আসবে, কোনো ক্রিয়েচারের কথা বলে নাই। আচ্ছা, এখানে এটা আমরা পাইলাম না ডিতে। তারপরে আসেন সি। However, there are multi reasons why conservationists cite the rapid spread of oil plantation as a major concern. আচ্ছা, there are countless news stories of deforestation, habitat destruction, and dwindling space populations, all as a direct result of land clearing to establish ল্যান্ড ক্লিয়ার করা হইতেছে। কেন? established oil palm tree monoculture on a industrial scale। আচ্ছা, particularly in Malaysia and Indonesia, endangered species, বিলুপ্তপ্রায় স্পিসিস, যেমন most famously the Sampan organelle, but also rhinos, elephant, tiger, and numerous other fauna have suffered from the unstoppable spread of oil plantation। এখানে একটা কথা বলা আছে যে এটার ল্যান্ডটা আমরা ক্ষতি করে ফার্ম অয়েল দিতেছি, তারপরে কিছু প্রাণীর ক্ষতি হচ্ছে। অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের ক্রিয়েচার, কিছু সৃষ্টি, যেমন এগুলো সৃষ্টি, কিছু সৃষ্টির ক্ষতি হচ্ছে। সৃষ্টি মানে ক্রিয়েচার। তাহলে আসেন আমরা লাস্ট দিয়ে এক্সাম্পল অফ ব্যাডলি ইফেক্ট। এই যে ব্যাডলি এফেক্ট মানে এস্টাবলিশ করার সময় ব্যাডলি ইফেক্ট হতেছে, আমরা এটা বলতে পারি ইটস এ সি। অ্যান্ড অলসো আর একটা বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্যারাও বাকি রয়েছে, এই বি দুইটা, ওই দুইটার মধ্যে আমরা আনসার পাবো। এটা হচ্ছে 16, হ্যাঁ, আর বি তো আমরা আনসার পেয়ে গেছি। তাহলে এটা আমরা চোখ বন্ধ করে 16 এই দিতে পারি, কিন্তু আমরা পুরো সত্যতা দেখবো। আমরা এট দ্য সেম টাইম এখানে আরেকটা জিনিস দেখবো, এখানে কোশ্চেন আছে একটা, দ্য ড্যাশ ইজ দ্য বেস্ট নোন অফ দ্য এনিম্যালস। একটা ড্যাশ ইজ দ্য বেস্ট নোন অফ দ্য এনিম্যালস, অর্থাৎ এনিম্যালদের মধ্যে কিছু একটা খুবই ভালোভাবে জানা সাফার করতেছে হ্যাবিটেট লস এজ এ রেজাল্ট অফ স্প্রেড অফ অয়েল, অর্থাৎ অয়েল প্ল্যান্টেশন বাড়ার কারণে একটা প্রাণী আছে, অনেকগুলো প্রাণীর মধ্যে একটা প্রাণী যেটা সাফার করবে হ্যাবিটেট লস। আচ্ছা, আমরা বিতে মেবি, সিতে মেবি হ্যাবিটেট লস একটা কথা পড়ছি, তারপর আমরা দেখি এটা কোথায় আছে কিনা, এখানে এইখানে পড়ছি কিনা। আচ্ছা, হ্যাবিটেট লস, হ্যাবিটেট লস একটা স্পেশাল প্রাণী।
এই যে প্রাইমারি ইন্ডাস্ট্রি তো এই জায়গাটা কইছে যে এটা স্প্রেড করলে বাড়লে অর্থাৎ বাড়াইলে সমস্যা হয়। এন্ডেঞ্জার স্পিসিস মোস্ট ফেমাসলি, এই যে মোস্ট ফেমাসলি একটা প্রাণীর কথা বলছে দেখেন, মোস্ট ফেমাসলি দ্য সুমাত্রান অরাঙ্গুটান, সুমাত্রান অরাঙ্গুটান এই প্রাণীটা মোস্ট প্রবাবলি তারা কি হবে, হ্যাবিটেট লস পাবে, তার যে ল্যান্ড বিভিন্ন কারণে প্রবলেম দেখা দিতে পারে। আচ্ছা, তাহলে এইটা আমার আনসার, আমরা এটা নিতে পারি। দিস ইজ দ্য আনসার অফ This is the answer of 24. Then fish, only one advantage of palm oil manufacture is that it's a dash not freezing. আচ্ছা, বি তো আমরা আনসার যে বিতে আনসার হবে না, এটা আমরা জানি, বি আমাদের অলরেডি শেষ। এখানে কোনো অ্যাডভান্টেজের কথা বলা নেই, একটা ডাটার কথা বলছে। এটা দেখেন, palm oil is an edible oil derived from the fruits of the African oil palm tree, then is currently the most consumed vegetable oil in the world. It's almost certainly in the soap we wash with in the morning, the sandwich we have for lunch, and the biscuits we snack or during the day. Why is palm oil so attractive and manufacturers? Primarily because its unique properties, এটার কিছু ইউনিক প্রপার্টিস আছে, such as remaining solid at room temperature, রুম টেম্পারেচারটা সলিড থাকে। আচ্ছা, তাহলে রিমেনিং সলিড থাকে রুম টেম্পারেচার। এখানে দেখেন আমরা একটা কথা পড়ছি, হোয়াট অ্যাডভান্টেজ অফ পাম অয়েল অফ ম্যানুফ্যাকচার ইজ দ্যাট, ম্যানুফ্যাকচারার কাছে একটা ওয়ান অ্যাডভান্টেজ অর্থাৎ স্পেশাল ইউনিক মানে ওয়ান, এবং ইটস স্টে ড্যাশ even when it refrigerator, আচ্ছা, is when is not, আচ্ছা নট রেফ্রিজারেটর মানে না থাকা সত্ত্বেও এটা কিছু একটা থাকে। আচ্ছা, এখানে বলছে দেখেন রুম টেম্পারেচারও এটা সলিড থাকে। আচ্ছা, মেক ইট অ্যান আইডিয়াল ইন্টিগ্রেট অফ লং টার্ম প্রিজার্ভেশন অ্যালাউইং মেনি প্যাকেজ ফুডস অন মার্কেট shapes to the best before dates of month even years into the future। তাহলে দেখেন তো এই যে লং টার্ম প্রিজার্ভেশনের কথা বলা হচ্ছে, আইডিয়াল প্রিজার্ভেশন হিসেবে কাজ করে। তাহলে ফ্রিজে না রাখা সত্ত্বেও এটা কি থাকে, সলিড থাকে। দিস ইজ দ্য আনসার অফ 23। এবার আসেন আমরা আমাদের ফাইনাল যে ইনফরমেশন ম্যাচিংটা ছিল সেটা হচ্ছে যে এক্সাম্পল অফ ওয়ার্ল্ড স্প্রেড গ্লোবাল ইউজ, কেন এটা হতেছে, এই যে জিনিসটা দেয়া আছে বিভিন্ন সুবিধার কারণে। সো ইজ দ্য এ 16। সো দিস ইজ দ্য ফর্মুলা টু সলভ প্যাসেজ 2, অর্থাৎ যখন ইনফরমেশন ম্যাচিং আসবে এবং আদার্স টু স্টেটমেন্ট বা অন্যান্য কোশ্চেনগুলো সহ আসবে, আপনারা কি করবেন, ইন্টারনাল ম্যাচিংয়ের মধ্যে কি বলছে, সে অ্যাকচুয়ালি কি বলতে চাইতেছে, যেমন এর রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্ট রেঞ্জ, যে এই রেঞ্জ অফ পটেনশিয়াল এনভায়রনমেন্টের অ্যাডভান্টেজ, এনভায়রনমেন্টের অ্যাডভান্টেজ থাকবে অনেকগুলা, একের অধিক। তাহলে দেখেন আমরা এফে কিন্তু একের অধিক এনভায়রনমেন্টাল কথাই বলা আছে। জি এর নিচে দেখেন যে অর্গানাইজেশন কন্ট্রোল দ্য এনভায়রনমেন্ট ফ্রম এজ কন্ট্রোল করতেছে, তাহলে একটা অর্গানাইজেশন করতেছে, সেটা হচ্ছে আমরা তো এটা দেখছি যে সেটা কি আরএসপিও। এরপরে আসেন পরেরটা বলা হয়েছে যে এক্সাম্পল ওয়ার্ল্ড ওয়াইড কেন বাড়তেছে, আমরা একটা একটা এক্সাম্পল দেখলাম কেন বাড়তেছে, এটা এতে পাইছি। পার্টিকুলার স্পেসে একটা নির্দিষ্ট স্পেসেস থাকবে সিঙ্গেল, যেটা ইকোসিস্টেমে ব্যালেন্স নিয়ে আসতেছে অর্থাৎ ভালো করতেছে। এরপরে কিছু ফিগারের কথা বললে মনে করবেন এখানে কোনো ডাটা নিয়ে বা সাল নিয়ে বা সময় নিয়ে কথাবার্তা বলবে বা স্টেটমেন্ট নিয়ে কথাবার্তা বলবে। ইকোনমিক্যাল জাস্টিফিকেশন, ইকোনমিক জাস্টি করা হয়েছে, এটা লো ইনকাম ফ্যামিলির জন্য ভালো, লো ইনকাম দেশ লোকাল ডেভেলপিং কান্ট্রির জন্য ভালো। আর সিতে যেটা হচ্ছে ক্রিয়েচার অর্থাৎ কিছু সৃষ্টির উপর খারাপ প্রভাব পড়তে পারে যখন আমরা অয়েল ইন্ডাস্ট্রি গঠন করতে যাব, স্থাপন করতে যাব। আপনাকে শুধু জাস্ট থিঙ্ক করে নেবেন যে এই জিনিসটা কি নিতেছে, ফোকাসটা ঠিক রাখবেন প্রত্যেকটা পয়েন্টে ধরে ধরে, দেখবেন ইনশাল্লাহ আপনি খুব ইজিলি ইনফরমেশন মেসিংগুলো সলভ করে নিয়ে আসতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ টু কানেক্টেড টু আস। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে, এবং লাইক দিবেন। আমরা আশা করছি এভাবে নতুন নতুন ট্রিক্স এবং টিপস দিয়ে নতুন নতুন ইনফরমেশন নিয়ে আমরা নতুন নতুন ট্রিক্স নিয়ে আমরা অবশ্যই আসবো আপনাদের কাছে প্রত্যেকটা ক্রাইম কেসে সলভ করতে প্যাসেজ নিয়ে। থ্যাংকস টু অল।